ক্লাসে কেউ অবহেলিত নয়, কেবল মডেলে বাংলার স্কুলে শুরু নো মোর ব্যাকবেঞ্চার্স পদ্ধতি। সিবিআইয়ের রায়ে বিনীত গোয়েলের ব্যাচমেট আরজিকর তদন্তে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠল। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিদর্শন খিচুড়িও বিতরণ করলেন মন্ত্রী। দ্বিতীয়বার ময়না তদন্তের দাবিতে 14 দিন ফ্রিজারে কিশোরের দেহ সংরক্ষণ অনুমতি দিল হাইকোর্ট। নাবালিকাকে ধর্ষণের পর কিনে দেয় প্রেগন্যান্সি কিট, 25 বছরের জেল টোটো চালকের। ভোটার তালিকা রোহিঙ্গা মুক্ত করতে হবে, নির্বাচন কমিশনের ডেপুটেশন শুভেন্দুর। বিনেশ বিশ্বনাথ পরিচালিত এই মালয়ালম চলচ্চিত্রটি 2024 সালের নভেম্বরে মুক্তি পায়। পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি রিলিজ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে পরিচালিত এই ছবিটির শুটিং হয়েছিল কেরলের তিরুবনন্তপুরমের একটি সরকারি স্কুলে। 4 জন অবাধ্য ছাত্রকে কিভাবে পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনা গেল তা নিয়েই মূলত এই ছবি। ওই 4 ছাত্রের জন্য চলচ্চিত্রে নো ব্যাকবেঞ্চার্স পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। এই ছবি দেখেই কেরলের বিভিন্ন স্কুলে প্রথম শুরু হয় নো মোর ব্যাকবেঞ্চার্স পদ্ধতিতে পঠন পাঠন। পরবর্তীতে এই পদ্ধতি চালু হয়েছে তামিলনাড়ু ও পাঞ্জাবের কিছু স্কুলেও। এবার বাংলাতেও চালু হয় নো মোর ব্যাকবেঞ্চার্স পদ্ধতিতে পঠন পাঠন। মালদার 2টি স্কুলে ইতিমধ্যে এই পদ্ধতি চালু করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের কাছে কোনো ছাত্র বা ছাত্রী অবহেলিত নয়। প্রত্যেক পড়ুয়াই তাদের কাছে সন্তান সম। তাই কোনো পড়ুয়া পিছনের বেঞ্চে বসবে না। এতে সবাই শিক্ষক শিক্ষিকাদের কথা ঠিকভাবে শুনতে পারবে, পড়া বুঝতে পারবে। পরীক্ষা পদ্ধতি শিক্ষার একটি অঙ্গ, সেটাকে ভয় পাওয়ার কিছু নেই। মালদা শতাব্দী প্রাচীন বার্লো গার্লস স্কুলের ইতিমধ্যে এই পদ্ধতিতে পঠন পাঠন শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানাচ্ছেন, রাজ্য শিক্ষা দফতরের সচিব শুভ্র চক্রবর্তী এবং ডিটি একাডেমির চিন্ময় সরকারের পরামর্শে এবং মালদা জেলার মাধ্যমিক স্কুল পরিদর্শক বাণীব্রত দাসের নির্দেশে আমরা নিজেদের স্কুল নো মোর ব্যাকবেঞ্চার্স পদ্ধতিতে পঠন পাঠন শুরু করেছি। মালদা জেলায় আমাদের স্কুলেই প্রথম এই পদ্ধতি চালু হয়েছে। আমি যখন শিক্ষিকাদের এই বক্তব্যে পদ্ধতিতে পড়াতে দেখলাম, সত্যিই ভীষণ ভালো লেগেছে। এই পদ্ধতিতে শিক্ষিকারা প্রত্যেক পড়ুয়ার কাছে পৌঁছে যেতে পারছেন, পড়ুয়ারাও একে অন্যের মুখ দেখতে পাচ্ছে। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার আদালতে বিস্ফোরক মন্তব্য। বুধবার শিয়ালদা আদালতে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে সিবিআই শীর্ষকর্তা সম্পদ মিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলল আরজিকরে ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার পরিবার। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন শিয়ালদা আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবী 2 আইপিএস অফিসারের ব্যাচমেট হওয়ার প্রসঙ্গটি সামনে আনেন। তিনি জানান, কলকাতা পুলিশের তৎকালীন নগরপাল বিনীত গোয়েল এবং সম্পদ মিনা একই ব্যাচের আইপিএস আধিকারিক। তাদের নাকি প্রশিক্ষণও একসঙ্গে হয়েছিল এবং তাদের মধ্যে যোগাযোগ রয়েছে। তাই নির্যাতিতার আইনজীবী প্রশ্ন করেন, একজন ব্যাচমেট তার অন্য ব্যাচমেটের বিরুদ্ধে কিভাবে তদন্ত করবেন। এদিন শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তারপরে আদালতে নির্যাতিতার আইনজীবী ফিরোজ এডুলজি এই মামলার তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে তিনি টেনেছেন উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ। তার অভিযোগ, আরজিকরের ঘটনায় সিবিআইয়ের যে তদন্তকারী অফিসার রয়েছেন তিনি ছিলেন হাথরসের তদন্তে। উত্তরপ্রদেশের এই ঘটনায় 3 জন অভিযুক্ত খালাস হয়েছে, একজন দোষী সাব্যস্ত হয়েছে। এছাড়াও আইনজীবীর বক্তব্য, বিনীত সম্পদ যেহেতু ব্যাচমেট তাই বিনীতের বিরুদ্ধে তদন্ত করা হবে না। সিবিআইয়ের আইনজীবীর তরফেও জানানো হয়েছে যে তারা মোট হাসপাতালের 32টি সিসিটিভি ফুটেজ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এছাড়াও হাসপাতালের বাইরে এবং ভিতরে কারা কারা ঢুকছে বেরোচ্ছেন, কখন বেরোচ্ছেন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয়, সঞ্জয়কে কলকাতা পুলিশই গ্রেপ্তার করেছিল। সেই প্রথম থেকে সেই ঘটনায় অভিযুক্ত। এই ঘটনায় আর কোনো অভিযুক্ত পাওয়া যায়নি। 13 বছরের কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয় ময়না তদন্তের দাবি। আর তাই 14 দিন ধরে ফ্রিজারে দেহ সংরক্ষণ করে রেখেছিল কিশোরের বাবা মা। পরিবারের সেই দাবি অবশেষে পূরণ হলো। তাদের আবেদনে সাড়া দিয়ে দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনা মালদা জেলার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেদারটোলা গ্রামের। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, কল্যাণী এমসে শ্রীকান্ত দেহের দ্বিতীয়বার ময়না তদন্ত হবে। আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্তর অভিভাবকরা। গত 2রা জুলাই রাতে মানিকচকের একটি বেসরকারি স্কুলের হোস্টেলে মৃত্যু হয়েছিল 8ম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের। 13 বছরের শ্রীকান্ত কোনো কারণে চরম সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছিল স্কুল কর্তৃপক্ষ, যদিও সেই দাবি মানতে নারাজ ছিল মৃতের পরিবার। মৃতের অভিভাবকরা সন্দেহ করেছিলেন তাদের ছেলের এহেন মৃত্যুর পিছনে হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হাত রয়েছে। সম্ভবত তার নির্যাতনে মৃত্যু হয়েছে শ্রীকান্তর। তারা মানিকচক থানায় লিখিতভাবে নিজেদের সন্দেহের কথা জানিয়ে অভিযোগও দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে মানিকচক থানার পুলিশ। 3রা জুলাই মালদা মেডিকেল শ্রীকান্ত দেহের ময়না তদন্ত করানো হয়। সেদিনই দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ছেলের দেহ সৎকার না করার সিদ্ধান্ত নেয় পরিবার। বাড়িতে একটি বড় রেফ্রিজারেটরে শ্রীকান্ত দেহ সংরক্ষণ করে রাখেন তারা। গত 7ই জুলাই পুলিশের তরফে পরিবারের হাতে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট তুলে দেওয়া হয়। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে ছেলের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা।
আর ছেলের দেহ সেই ফ্রিজারেই সংরক্ষণ করে রেখে দেয় বাবা মা। অবশেষে তাদের দাবি পূরণ হয়েছে। কল্যাণী এমসে শ্রীকান্তর মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন শ্রীকান্তর বাবা মা। মালদা জেলা আদালতের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, মালদা মেডিকেলের ময়নাতদন্তকারী চিকিৎসক যে প্রাথমিক রিপোর্ট দিয়েছিলেন তাতে বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছিল। সেই রিপোর্টে চিকিৎসক ঘটনাটিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে উল্লেখ করেছিলেন। আবার তিনি সেই রিপোর্টে মৃতদেহের মস্তিষ্কে হেমাটোমার উল্লেখ করেছিলেন। যদি গলায় ফাঁসের জন্য মৃত্যু হয় তবে সেই দেহে হেমাটোমা থাকতে পারে না। এসবের জন্য অভিভাবকরা আরও একবার ছেলের মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মামলায় দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন মঞ্জুর করেছেন। একই সঙ্গে দেহ কল্যাণী এমসে পাঠানোর জন্য এই মামলা তদন্তকারী অফিসারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার পরেই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত ঘাটালে ছুটে এলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এলাকা পরিদর্শনের পাশাপাশি এক প্রস্ত খিচুড়ি বিতরণ করলেন মন্ত্রী সহ তার টিম। যদিও যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে জল ছড়ার তোপ দেখে গেলেন মন্ত্রী। টানা কয়েকদিন ধরে বৃষ্টি আর তাতেই ফের নতুন করে জলমগ্ন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ঘাটাল ডিভিশন। ঘাটালের পাশাপাশি তার আনুষঙ্গিক দাসপুর, রাজনগর, চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লক সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এমনকি আরগোড়া চাতাল রয়েছে জলের তলায়। নতুন করে জলমগ্ন পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিকভাবে সবাইকে নির্দেশ দিয়েছেন ঘাটালে জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি মানুষের পাশে থাকার। সেই নির্দেশ পেতেই তড়িঘড়ি আরগোড়া চাতাল ডুবে থাকা রাজ্য সড়কে বন্যা পরিদর্শনে এসেছেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। রাজ্য সরকারের পিএইচই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্ত সহ একটি বিশেষ দল। এই দলে ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। তিস্তার পাড়ে নিয়ে গিয়ে চকলেট খাইয়ে নাবালিকাকে বেহুশ করে ধর্ষণ, তারপর 13 বছরের ওই নির্যাতিতার জন্য তার বান্ধবীর হাত দিয়ে প্রেগন্যান্সি কিট কিনে পাঠায় টোটো চালক। সেই ঘটনায় 5 মাসের মধ্যেই সাজা ঘোষণা করল জলপাইগুড়ি পক্সো আদালত। দোষী সাব্যস্ত গোলাম মাসুদ মোহাম্মদকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক রিন্টু সুর। আদালত সূত্রে জানা গিয়েছে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল চলতি বছরের 21শে জানুয়ারি। ওই টোটো চালক প্রায় দিনই 8ম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে পৌঁছে দিত। ঘটনার দিন নাবালিকাকে স্কুল পৌঁছে দেওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় সে। এরপর তাকে চকলেটের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে দেয়। তারপর তিস্তার পাড়ে একটি ঝুপড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে ওই টোটো চালক। আবার সময় মতো ছাত্রীকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং নির্যাতিতাকে ভয় দেখায় যে সে যদি কাউকে এই ঘটনার কথা কাউকে বলে তাহলে তার মা তাকে মেরে ফেলবে ওই টোটো চালক। মাঝে একদিন ওই নাবালিকার বান্ধবীকে দিয়ে সে প্রেগন্যান্সি কিট কিনে পাঠায় ছাত্রীর বাড়িতে। এরপর কেটে যায় প্রায় 18 দিন। নাবালিকা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে বাড়িতে। 4 ফেব্রুয়ারি মেয়ের স্কুল ব্যাগ গোছাতে গিয়ে সেখান থেকে প্রেগন্যান্সি কিট পান তার মা। তারপর নাবালিকাকে বারবার জিজ্ঞাসা করলে তার মাকে সে ঘটনার কথা সব খুলে বলে। এরপর মেয়েটির মা ওই দিনই জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে টোটো চালক গোলাম মাসুদ মোহাম্মদকে গ্রেফতার করে। 1 মাসের মধ্যে পুলিশ এই মামলার চার্জশিট দাখিল করে। জলপাইগুড়ি পক্সো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, নাবালিকাকে ধর্ষণের এই মামলায় 5 মাসের মাথায় ট্রায়াল শেষ হয়ে সাজা ঘোষণা হলো বুধবার। অভিযোগের পর পক্সো আইনের 4 ধারায় এবং বিএসএন এর 351(2) ধারাতে চার্জ গঠন হয়। 10 জনের সাক্ষ্য নেওয়া হয়। আজ অভিযুক্তকে বিচারক রিন্টু সুর 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই মামলায় 5 মাসের মাথায় ট্রায়াল শেষ করে সাজা ঘোষণা হওয়ায় খুশি নাবালিকার পরিবার। নির্যাতিতার মা এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন, আমি কষ্ট করে সংসার চালাই, আমার মেয়ের যে ক্ষতি করলো তার শাস্তি হলো, এর জন্য আমি আদালতকে পুলিশকে ধন্যবাদ জানাবো। একই দিনে পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুজনই সরব বলেন রোহিঙ্গা ইস্যুতে। মমতা অভিযোগ করলেন, ভিন রাজ্যের সব বাঙালিকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর দাবি, ভোটার তালিকা থেকে সব রোহিঙ্গার নাম বাদ দিতে হবে। এই দাবি নিয়ে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে মিছিল বের করেন শুভেন্দু। তার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। তাদের মিছিল শেষ হয় নির্বাচন কমিশনের কলকাতার দফতরে। তারপর কমিশনের আধিকারিকদের দাবি গিয়ে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তোলেন বিরোধী দলনেতা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে প্রায় 8 ঘন্টা বৈঠক করেন তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে সারা দেশের প্রেক্ষিতে বাংলায় শেষ আদমশুমারি হওয়ার পর ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, জাতিগত শ্রেণীবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি, বিহারে লক্ষ লক্ষ লোক পাওয়া গিয়েছে যারা অনুপ্রবেশকারী। ওখানে যদি 30 লক্ষ মানুষের নাম বাদ যায় তাহলে এখানে কম করে 90 লক্ষ মানুষের নাম বাদ যাবে। তাই এই রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে হবে। বিরোধী দলনেতার অভিযোগ, বিহারের স্পেশাল ইন্টেন্সিভ
কম্প্রিহেন্সিভ রিভিশন বন্ধ করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তৃণমূলের এক সাংসদ মমতার নির্দেশে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সব বুঝে স্থগিতাদেশ দেয়নি। একই সঙ্গে শুভেন্দু প্রশ্ন তোলেন, কেন অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর দিকে আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার বলার পরেও বিএসএফ কে 540 কিলোমিটার জমি দেননি কেন মমতা? পাশাপাশি তিনি দাবি করেন, সারা দেশে যত ভুয়ো পরিচয়পত্র ধরা পড়েছে সব বাংলায় তৈরি হয়েছে। এখানে ভুয়ো কার্ড তৈরির হাব তৈরি হয়েছে। একটা পঞ্চায়েত শুধু 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট পিছু নেওয়া হয়েছে 2,000 টাকা করে।